আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের মাধ্যমিক ভৌত বিজ্ঞান অধ্যায় 4 তাপের ঘটনাসমূহ এই অধ্যায়ে একটা গুরুত্বপূর্ণ আলোচনা তরলের প্রসারণ। আজ তার পর্ব 2 পর্বের দ্বিতীয় ভিডিও অর্থাৎ 2B অর্থাৎ 2 নম্বর ভিডিও। প্রথম ভিডিওতে আমি তরল পদার্থের যে প্রাত্যহিক জীবনের যে অভিজ্ঞতা, তরল পদার্থের প্রসারণ কিভাবে আমরা সেটাকে দেখি সেটা নিয়ে আলোচনা করেছি। 2-3টে উদাহরণ দিয়েছিলাম। এখানে দুটো শব্দ তোমরা পাবে, একটা হলো তরলের আপাত প্রসারণ আর একটা হলো প্রকৃত প্রসারণ। তোমাদের মনে হতেই পারে এটা আবার কি ব্যাপার, তাপ দেব তরল পদার্থ বাড়বে, আয়তনে বাড়বে, ঠিক আছে। তো এখানে আবার আপাত প্রসারণ আর প্রকৃত প্রসারণ ব্যাপারটা কেন আসছে? দেখো, আমরা যা কিছু দেখি সব কিছু কিন্তু সঠিক না। যা ঘটছে তাও যে সঠিকভাবে ঘটছে তা না। তোমাদের একটা খুব সহজ উদাহরণ দিয়ে আমি বোঝানোর চেষ্টা করি। দেখো, মধ্যযুগে মানুষ মনে করত যে পৃথিবী স্থির আছে, সূর্য তার চারিদিকে ঘুরছে। এখনও তোমরা সকালবেলা ঘুম থেকে উঠে দেখবে যে সূর্য পূর্ব দিক থেকে উঠছে, যত সময় যাচ্ছে বেলা বাড়ছে, সূর্য আস্তে আস্তে আমাদের মাথার উপরে আসছে দুপুরবেলা, আর সন্ধ্যের দিকে, বিকেলের দিকে, তারপর সন্ধ্যের দিকে আস্তে আস্তে পশ্চিম দিকে ডুবে যাচ্ছে। তোমরা বলতেই পারো যে ঠিকই তো, সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে। কিন্তু আজ বিজ্ঞানের যুগে প্রমাণ হয়ে গেছে, তোমরা প্রত্যেকেই জানো, সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে না, বরং পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। তার নানা রকম বৈজ্ঞানিক কারণ ব্যাখ্যা আছে। তাহলে আপাত দৃষ্টিটা কি? আপাত দৃষ্টি বলছে যে সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে, পৃথিবী স্থির আছে। কিন্তু প্রকৃত কারণটা যদি তুমি খুঁজে বার করো, তাহলে কারণটা হচ্ছে উল্টো হয়ে গেল। এই উদাহরণ দ্বারা আমি এটাই বোঝাতে চাইছি যে আমরা যে পরীক্ষা করে দেখব যে তরলের প্রসারণটা একটা হচ্ছে আপাত প্রসারণ হয়, একটা প্রকৃত প্রসারণ হয়। আমরা সাধারণভাবে সাধারণ দৃষ্টিভঙ্গিতে যেটা দেখব সেটা হচ্ছে আপাত প্রসারণ। কিন্তু যদি একটু ভেতরে প্রবেশ করি, একটু ভালোভাবে গভীরভাবে পরীক্ষাটা করে দেখি, তাহলে প্রকৃত প্রসারণটা আমরা খুঁজে বের করতে পারবো যে প্রকৃত প্রসারণ আসলে কি। ঠিক আছে? তো সেই মূল আলোচনা একটা পরীক্ষার মাধ্যমে দেখাবো। এই খাতাতে এঁকে তোমাদের বোঝানোর আমি চেষ্টা করব। অনেকের বইয়েতে এই ছবিটা আঁকা আছে, একটা গোলতল ফ্লাক্সে পরীক্ষাটা করে দেখানো হয়েছে। আবার অনেকের বইয়েতে এই পরীক্ষাটা করে দেখানো নেই। তাই সকলের সুবিধার্থে আমি তোমাদের ওই পরীক্ষাটা এঁকে বোঝানোর চেষ্টা করব। তার আগে দেখে নিই যে এই ভিডিওতে এই বিষয়ের উপর তোমরা কি কি প্রশ্ন তৈরি করবে পরীক্ষার জন্য। তো চলো, প্রথম প্রশ্ন 4 নম্বর প্রশ্ন। কারণ 2A এই ভিডিওতে বা এই পর্বে আমরা 3টি প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব 4 নম্বর প্রশ্ন থেকে। তরল পদার্থের আপাত প্রসারণ কাকে বলে? 5 নম্বর প্রশ্ন। তরল পদার্থের প্রকৃত প্রসারণ কাকে বলে? 6 নম্বর প্রশ্ন দুটো আছে। তরল পদার্থের আপাত প্রসারণ ও প্রকৃত প্রসারণ, এদের মধ্যে সম্পর্ক কী? একটা সম্পর্ক এদের মধ্যে আছে, আর এদের মধ্যে কোনটির মান বেশি? 7 নম্বর প্রশ্ন। তরলের আপাত প্রসারণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? 8 নম্বর প্রশ্ন। তরলের প্রকৃত প্রসারণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাব এখন যে আলোচনাটা করব ছবি আঁকার মাধ্যমে। তারপর আমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর একে একে দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা পরীক্ষার মধ্যে প্রবেশ করছি। আমি একটা গোলতল ফ্লাক্স এঁকেছি এবং আঁকাটা কমপ্লিট করে তারপর তোমাদের বলছি।
এই গোলতল ফ্লাক্সের ভেতরে একটা লম্বা কাঁচের সরু নল রাখা আছে। গোলতল ফ্লাক্সে জল দিয়ে ভর্তি করে দেওয়া হলো এই পর্যন্ত। এই যে কাঁচের নলটা দেখতে পাচ্ছ, এই কাঁচের নলটা খুব সরু, ঠিক আছে। পারদ সূত্রে পারদের যে নলটা সেটা যেরকম মোটা, তার ভিতরে যে পারদ সূত্র সরু চুলের মতন নল, খুব সরু। কিন্তু এই যে থার্মোফ্লাস্কটা, এটা আকারে বেশ বড়। অ্যাকোয়ারিয়াম মাছের যে তোমরা কাঁচের জারটা দেখেছো, অ্যাকোয়ারিয়াম মাছ চাষ করো বা বাড়ির মধ্যে শোপিস করে রেখে দাও, হ্যাঁ, খুব সুন্দর লাগে। সেই রকমই একটা কাঁচের যে জার নেওয়া হয়েছে, আকারটা এই রকম সাইজের হবে। তো এই গোলতল ফ্লাক্সের ভিতরে একটা সরু কাঁচের নল। তোমাদের একটা বলার জন্য আমি বলতেই পারি যে এই যে পেনটা দেখতে পাচ্ছ, এই পেনটার মতন সরু কাঁচের নল রাখা হয়েছে। তো এবারে কি হবে, এই সরু কাঁচের নলের মধ্যে জল প্রবেশ করে কিছুটা উপরের দিকে উঠে যাবে। তোমরা যে সরু স্ট্র দিয়ে ডাবের জল খাও, সেই রকমই এই যে নলটা প্রবেশ করানোর ফলে এখানে কিছুটা জল প্রবেশ করবে। তার আগে আর একটা জিনিস আঁকা হয়নি, এখানে একটা স্কেল ফিট করে দেওয়া হবে। কেন সেটা বলছি পরে। এই যে স্কেলটা আঁকা হয়েছে তার কারণ হচ্ছে, এই যে জলটা এর মধ্যে প্রবেশ করবে কতটা উঠল তার রিডিংটা নেওয়ার জন্য। স্কেলের মধ্যে আমি নাম্বারিং করে দিয়েছি 0, 5, 10, 15, 20, 25, 30, আরও আছে, ঠিক আছে। তো এই স্কেলের সাহায্যে এখানে জল ভর্তি করার জন্য কি কতটা এই জলের লেভেলটা এই নল বরাবর উঠবে সেটা আমরা পাঠ নেব। তোমরা যে কেউ বলতে পারবে যে প্রাথমিক অবস্থায় এই গোলতল ফ্লাক্সে জল ভর্তি করার পর এই সরু নল বরাবর যে জলটা আপনা আপনিই উঠবে, ঠিক আছে। কেউ কোনোভাবে বাইরে থেকে ফোর্স প্রয়োগ করে তুলবে না, এটা জলের একটা ধর্মের মধ্যেই আছে। তো জলটা এই সরু নল বরাবর উপরের দিকে উঠে যাবে, ঠিক আছে। উঠে গিয়ে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ, দেখে বলো তো এই মুহূর্তে জলের লেভেল কোথায় আছে? 15, একদম ঠিক 15। আমি এটাকে একটা নাম্বারিং, একটা নাম দিলাম, এটা হচ্ছে এ দাগ দিলাম, ঠিক আছে। তাহলে তোমরা খাতায় যদি নোট করো যে ঘরের উষ্ণতায় একদম পরীক্ষার শুরুতে প্রথম যে রিডিংটা পেলাম সেটা কত। পরীক্ষার শুরুতে জলের লেভেল 15 সেন্টিমিটার। এই যে স্কেলটা আমি এঁকেছি এটা আমি সেন্টিমিটারে রিড করছি, কেমন। আর সেটাকে ইন্ডিকেট করা হচ্ছে কি না, এ দ্বারা আমি ইন্ডিকেট করলাম। ক্লিয়ার? কারো কোনো অসুবিধা নেই? আচ্ছা, এখানে আর একটা জিনিস করতে হবে, একে তাপ প্রদান করতে হবে, ঠিক আছে। একে তাপ প্রয়োগ করে জলের উষ্ণতা বাড়াতে হবে। জলের উষ্ণতা বাড়লে তাহলে জলের আয়তন প্রসারণ হবে। জলের কিন্তু দৈর্ঘ্য প্রসারণ নেই, ক্ষেত্রফল প্রসারণ নেই জলের ক্ষেত্রে, শুধুমাত্র আয়তন প্রসারণ আছে। আর যে পাত্রে রাখা হয়েছে সেই পাত্রের আকার ধারণ করবে, এটা আমরা সকলেই জানি। তো চলো আমরা একে আগুন দিয়ে বা অন্য কোনো উপায়ে তাপ প্রদান করব, অর্থাৎ জলের উষ্ণতা বাড়াবো। ছবি আঁকা কমপ্লিট। দুটো ছবির মধ্যে তফাৎটা লক্ষ্য করো। প্রথম যে ছবিটা চিত্র 1-এ, এটা ঘরের টেম্পারেচার ছিল। নর্মালভাবে এই সরু নল দিয়ে যতটা জল উঠেছিল এ দাগ পর্যন্ত, অর্থাৎ 15 সেন্টিমিটার পর্যন্ত। দ্বিতীয় ছবিটা লক্ষ্য করো, এই পুরো পরীক্ষার সিস্টেমটাকে একটা বড় জল রাখার একটা পাত্রে রাখা হয়েছে, বড় গামলার মধ্যে বলতে পারো। সেই গামলার মধ্যে ফুটন্ত জল রাখা আছে। দেখো সামান্য ধোঁয়া আঁকার চেষ্টা করেছি। এটি জলটা হচ্ছে ফুটন্ত জল, খুব গরম জল, ওকে।
এই পাত্রটাই এখানে রাখা হয়েছে। আচ্ছা, এবারে দেখো কারো কারো মধ্যে একটা মনের মধ্যে প্রশ্ন জাগছে। এখানে একটা ডট 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 করে আমি রেখা এঁকেছি, কেন বলে তো? এই যে রেখাটা, মোটা কালির যে রেখাটা, এটা হচ্ছে, একটু খেয়াল করো, পেন্সিল দিয়ে আঁকা। আমি যেদিক দিয়ে বুলাচ্ছি সেটা, এই যে আঁকাটা, এই যে রেখাটা, এটা হচ্ছে অরিজিনাল, ঠিক আছে? অর্থাৎ এই যে রেখাটা যাচ্ছে, এই রেখাটা হ্যাঁ, এই যে বর্ডারটা আমি টানলাম, এইটাই হচ্ছে এই বর্ডারটা, অর্থাৎ গোলতল ফ্লাক্সের অরিজিনাল রেখা, অর্থাৎ অরিজিনাল আকার। তাহলে ডট ডট যেটা এঁকেছি সেটা তো আকারটা একটু বড় লাগছে, তাই না কি? দেখো মাঝখানে সাদা অংশ, একটু বড় করে দেখাচ্ছি, দেখো মাঝখানে সাদা অংশ, অর্থাৎ এইটুকু আকার একটু বেড়েছে। কেন বেড়েছে মনে রাখবে, এই যে ফুটন্ত জল থেকে তাপ গ্রহণ করছে কে? এই কাঁচের পাত্র। গোলতল যে কাঁচের পাত্র, এটা কাঁচ দিয়ে তৈরি। কাঁচ হলো তাপের কুপরিবাহী পদার্থ, তাপ কাঁচের কুপরিবাহী পদার্থ, কিন্তু তা সত্ত্বেও এই কাঁচ ফুটন্ত জল থেকে তাপ গ্রহণ করবে, অনেক সময় লাগবে। যদি সুপরিবাহী হতো তাহলে কি হতো, চটপট তাপটাকে ট্রান্সফার করে দিত, কিন্তু কুপরিবাহী হওয়ার জন্য সময় লাগবে। তাহলে প্রথমে হবে কি, প্রথমে ফুটন্ত জল থেকে তাপ সরাসরি জলের মধ্যে প্রবেশ করবে না, সরাসরি জলের মধ্যে প্রবেশ করবে না। তাহলে ফুটন্ত জল থেকে তাপ সংগ্রহ করবে কে? কাঁচের দেওয়াল। এই যে কাঁচের দেওয়ালটা বেশ সময় নেবে, এবং কাঁচের দেওয়াল ওই তাপটা সংগ্রহ করবে, শোষণ করবে, এবং কাঁচের আয়তন প্রসারণ ঘটবে। অর্থাৎ কীরকম আয়তন প্রসারণ? না, এর তো একটা ক্ষেত্রফল প্রসারণ হবে, আর কাঁচের দেওয়ালের তো একটা বেধ আছে, তাহলে বেধ আর ক্ষেত্রফল গুণ করলে হয়ে যাচ্ছে আয়তন। তাহলে প্রথম স্টেপ, ফুটন্ত জল থেকে তাপ সংগ্রহ করবে কাঁচের দেওয়াল। এই কাঁচের দেওয়াল সম্পূর্ণভাবে তাপ শোষণ করার পর তার আয়তন প্রসারণ হবে। এই আয়তন প্রসারণটা খুব সামান্য হবে। সেটা বোঝানোর জন্য আমি এখানে ডট ডট দিয়ে দেখিয়েছি। অনেকে মনে ভাবতে পারো আয়তনটা তো অনেকটাই বেড়েছে, আসলে অতটা না, কিন্তু আকার এবং তোমাদের বোঝার সুবিধার জন্য আমি একটু গ্যাপ করেই এঁকেছি, আসলে এতটা গ্যাপ নয়, ঠিক আছে? তো এর আয়তনটা, অর্থাৎ এর দেওয়ালটা একটুখানি বেড়ে যাবে। অরিজিনাল দেওয়াল হচ্ছে এইটা, এইটা হচ্ছে অরিজিনাল দেওয়াল, এইটা হলো অরিজিনাল দেওয়াল। আর তাপ সংগ্রহ করার পর কাঁচের দেওয়ালের আয়তন প্রসারণ হবে, সেটা হচ্ছে ডট ডট দিয়ে দেখিয়েছি। আশা করি এটুকু তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। তাহলে প্রথমে ফুটন্ত জল থেকে কাঁচের দেওয়াল তাপ সংগ্রহ করবে, শোষণ করবে, এবং নিজের আয়তন প্রসারণ করবে। আয়তন প্রসারণ করলে কি হবে, এখানে একটা গ্যাপ তৈরি হবে, কিছুটা জায়গা, অতিরিক্ত জায়গা বা স্থান ফাঁকা হয়ে যাবে। তাহলে ওই জায়গাটা কি হবে, তরল পদার্থ দ্বারা পূর্ণ হবে। এই প্রক্রিয়াটা যতক্ষণ চলবে ততক্ষণ তাপ কাঁচের দেওয়ালের প্রসারণে ব্যবহৃত হবে, সেই তাপ জল অবধি পৌঁছবে না, অর্থাৎ জল গরম হবে না। তাই সেই সময়টা জলের বা তরল পদার্থের কোনো প্রসারণ হবে না। বোঝাতে পেরেছি? তাহলে কি হলো না, যে সময় পর্যন্ত কাঁচের দেওয়াল ফুটন্ত জল থেকে তাপ সংগ্রহ করবে তার নিজের আয়তন প্রসারণ করার জন্য,
আর এই যে গ্যাপটা তৈরি হয়েছে, এই গ্যাপটা জল দ্বারা পূর্ণ হয়ে যাবে। মনে রাখবে, এই যে জল দ্বারা পূর্ণ করছি বা পূর্ণ হয়ে যাচ্ছে, এই জলটা কিন্তু তরল পদার্থের বা জলের আয়তন প্রসারণের জন্য নয়। এই জলটা কোথা থেকে পাবে? কোথা থেকে পাবে? এই জলটা পাবে এখানে যে জলটা উপরের দিকে উঠেছিল, সেই জলের লেভেলটা নেমে যাবে। কেন নেমে যাবে? এখানে যে গ্যাপটা তৈরি হয়েছিল, সেই গ্যাপটা পূর্ণ করার জন্য এ লেভেল থেকে জলের লেভেলটা নিচের দিকে নেমে যাবে এবং এই জায়গাটা বা স্থানটা পূর্ণ করবে। ঠিক আছে? তাহলে পাইপের বা এই যে সরু নলটা দেখতে পাচ্ছ, এই সরু নলে জলের লেভেল তাহলে কোথায় গিয়ে দাঁড়াবে? সেটা এঁকে দেখাচ্ছি বা রঙটা আমি করে দিচ্ছি। অর্থাৎ জলের লেভেল ছিল এ থেকে নেমে এলো, নেমে এসে বিতে পৌঁছালো। বি মানে কত? 5। ঠিক আছে? আর জলটা এখান থেকে বেরিয়ে এলো। দেখো, এখানে যে গ্যাপ তৈরি হয়েছিল, সেই গ্যাপটা পূর্ণ করার জন্য জলের লেভেল এ থেকে নিচের দিকে নেমে এলো, নেমে এসে এখান থেকে বেরিয়ে এখানে গ্যাপটা পূর্ণ করলো। ঠিক আছে? তাহলে এই 2 নম্বর চিত্র থেকে আমরা এই ইনফরমেশনটা পেলাম যে প্রথমে ঘরের উষ্ণতায়, 1 নম্বর চিত্রে ঘরের উষ্ণতায় সরু নল দিয়ে জল উপরের দিকে উঠে এ পজিশনটা পেল এবং সেক্ষেত্রে আমরা যে পার্টটা পেলাম 15 সেন্টিমিটার জলের লেভেল। তাহলে এখানে জলের লেভেলটা কী হবে? চিত্র 2, চিত্র 2 এ জলের লেভেল 5 সেন্টিমিটার। ঠিক আছে? বি, অর্থাৎ চিত্র অনুযায়ী বিতে নেমে এলো। এই ঘটনাটা কি কারণে হলো? তোমরা মনে মনে উত্তরটা তৈরি করো, আমি উত্তরটা দিচ্ছি। বলো কি কারণে হলো? কারণটা হলো, যখন ফুটন্ত জলের গামলায় এই পুরো পরীক্ষা ব্যবস্থাটাকে বসিয়ে দিলাম, তখন ফুটন্ত জল থেকে এই কাঁচের দেওয়াল তাপ সংগ্রহ করবে এবং অনেক সময় নেবে। যেহেতু কাঁচ হচ্ছে তাপের কুপরিবাহী, তাই কাঁচ ওই তাপটা সংগ্রহ করার পর খুব সামান্য তার আয়তনের প্রসারণ ঘটবে। সামান্য আয়তন প্রসারণের কারণে কিছু স্থান ফাঁকা হয়ে যাবে, অর্থাৎ তরল পদার্থ ওই জায়গাটা দখল করবে। যেহেতু গরম বা ফুটন্ত জল থেকে তাপ শুধুমাত্র কাঁচের দেওয়াল সংগ্রহ করেছিল, তরল পদার্থ সংগ্রহ করেনি, তাই তরল পদার্থটা ঠান্ডাই ছিল। তাই এই উপরের লেভেল থেকে জলটা নিচের দিকে নেমে এসে এই ফাঁকা স্থানটা দখল করবে, ফলে এ থেকে বি পর্যন্ত লেভেলটা নেমে এলো। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ। এরপর কি ঘটে দেখো। 3 নম্বর চিত্রটা আমার প্রস্তুত হয়ে গেছে। এখানে দেখো, যত সময় যাবে তাপ কমবে, তো তাই আমি আগুনের ব্যবস্থা করেছি যাতে কন্টিনিউয়াসলি তাপ প্রদান করা যায়। এরপর কি ঘটবে না, কাঁচের যে প্রসারণটা, আয়তন প্রসারণটা হয়েছিল, তার তো একটা লিমিট আছে। তো কাঁচের প্রসারণটা যখন কমপ্লিট হয়ে গেল, তখন কিন্তু তাপ আরও প্রবেশ করতে থাকবে। সেটা কোথায় প্রবেশ করবে না, সরাসরি এবারে জলের মধ্যে প্রবেশ করবে। ঠিক আছে? তো কাঁচের প্রসারণ কমপ্লিট হয়ে যাওয়ার পর কাঁচের প্রসারণ যতটা বাড়া তা বেড়ে গেছে। এবারে আর কাঁচ আর ওই তাপ আর ধরে রাখতে পারবে না, সে তাপটাকে ট্রান্সফার করে দেবে তরল পদার্থের মধ্যে, অর্থাৎ জলের মধ্যে। তাপ কন্টিনিউয়াসলি এই জলের মধ্যে প্রবেশ করছে এবং জলের উষ্ণতা বাড়ছে। বাড়ার ফলে কী হবে না, জলের প্রসারণ ঘটবে, জলের আয়তন প্রসারণ শুরু হয়ে যাবে। ওকে, যেহেতু দৈর্ঘ্য প্রসারণ নেই, ক্ষেত্র প্রসারণ নেই, তরল পদার্থের শুধুমাত্র আয়তন প্রসারণ আছে, তাই জলের আয়তন প্রসারণ শুরু হয়ে যাবে। তখন কি হবে না, জলের লেভেলটা
বাড়তে থাকবে। কারণ জলের যদি প্রসারণ হয়, এখানে যেমন প্রথমে 2 নম্বর চিত্র অনুযায়ী জল বেরিয়ে যাচ্ছিল, আর বেরিয়ে যাওয়ার ফলে এ থেকে বিতে নেমে আসে, কিন্তু এখানে কি হবে, তরল পদার্থ অর্থাৎ জলের আয়তন প্রসারণ শুরু হয়ে যাওয়ার কারণে জল প্রবেশ করবে। প্রবেশ করে কি করবে, আগে যে জলের লেভেল বি পর্যন্ত ছিল সেই পর্যন্ত জলটা তো ছিলই, আমি সেটা কমপ্লিট করি। দেখতে পাচ্ছ এই বি পর্যন্ত ছিল। এবারে জল যদি প্রবেশ করে তখন কি আর বিতে থাকবে? আর তরলের প্রসারণটা কঠিনের থেকে বেশি হয়, তাহলে কি হবে, জল ক্রমশ উপরের দিকে উঠতে থাকবে। এতে পৌঁছানোর পরেও জলের প্রসারণ আরও হবে, হয়ে আমি এই পর্যন্ত করলাম এবং এইটার নাম দিলাম সি, এবং তার মান কত হলো 25। ভালো করে দেখে নাও, জলের যখন প্রসারণ শুরু হয়ে গেল তখন জলের প্রসারণটা বি থেকে একেবারে সিতে চলে এলো, অর্থাৎ 5 থেকে চলে এলো 25-এ। ঠিক আছে, এবারে আমি ধরে নিচ্ছি তোমাদের মধ্যে কোনো এক বন্ধু এই পরীক্ষাটা করছে। সে 1 নম্বর চিত্র অনুযায়ী এটাকে এই রকম একটা গামলার মধ্যে সেট করে দিয়ে বেরিয়ে চলে গেল। আধ ঘন্টা একটু হাওয়া খেতে গেল, ঠিক আছে, আগুন জ্বালিয়ে আগুনের তাপে একটু গরমের জন্য একটু অস্বস্তি হচ্ছে, সে বাইরে একটু হাওয়া খেতে গেল। সে কখন এলো জানো তো? সে কিন্তু দেখে গেছে এ রিডিং, এ মিনস 15, ও রিডিংটা লিখে দিয়ে চলে গেছে। এবারে ও যখন এলো তখন জলের লেভেলটা সিতে পৌঁছে গেছে। ও জানতেই পারলো না যে জলের লেভেল বিতে এসেছিল, অর্থাৎ জলের লেভেল 5 সেন্টিমিটারে যে নেমেছিল সেটা ও জানেই না। তাহলে কি হলো, সে এসে লাস্ট বা ফাইনাল রিডিংটা লিখলো। ফাইনাল ওয়াটার লেভেল সে কি লিখলো, 25 সেন্টিমিটার। ক্লিয়ার? তাহলে তার দৃষ্টিভঙ্গিতে তরল পদার্থের প্রসারণ কত হলো, ছিল এতে, আর ফাইনালি হলো সিতে। সে তখন কি করলো, সে সি, এটা হচ্ছে সি থেকে একে বাদ দিল, অর্থাৎ সি বিয়োগ এ কত হলো, সি হচ্ছে 25 আর এ হচ্ছে 15, অর্থাৎ 10 সেন্টিমিটার। অর্থাৎ এই যে স্কেল অনুযায়ী তার পরীক্ষার যে রেজাল্ট সে পেল, সে বলল যে তরল পদার্থের প্রসারণ হলো 10 সেন্টিমিটার, এই রিডিং অনুযায়ী 10 সেন্টিমিটার। এই যে বিষয়টা আমি বোঝাতে চাইলাম, মাঝখানের যে পরীক্ষাটাকে যদি আমি চাপা দিই, তাহলে প্রথম এবং শেষ, প্রথমে সে দেখেছিল এ লেভেলে অর্থাৎ 15 সেন্টিমিটারের জল ছিল, তাপ দেওয়ার ফলে এটা ফাইনালি অর্থাৎ প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থান এই দুটোর যে পার্থক্য, সেটাই হচ্ছে তরল পদার্থের প্রসারণ হয়েছে, তোমার বন্ধুটি বলল। কিন্তু যদি তুমি পুরো পরীক্ষাটা ঠিকভাবে প্রদর্শন করো, তাহলে তরল পদার্থের আসল যে প্রসারণ সেটা কেমন হলো একটু আন্দাজ করে বলার চেষ্টা করো। আমি যেমন যেমন বলেছিলাম সেগুলো স্মরণ করার চেষ্টা করো। 2 নম্বর চিত্র অনুযায়ী এটা হয়েছিল কাঁচের প্রসারণ, অর্থাৎ এই যে পাত্রের প্রসারণ ঘটেছিল। এখানে তরল পদার্থ কোনো তাপ প্রদান পায়নি বা তাপ পায়নি, বা তরল পদার্থের কোনো উষ্ণতা বৃদ্ধি হয়নি, তরল পদার্থের কোনো প্রসারণ হয়নি। 2 নম্বর চিত্র অনুযায়ী অর্থাৎ জলের লেভেল যখন বিতে ছিল তখন শুধুমাত্র কাঁচের প্রসারণ ঘটেছিল, কঠিন পদার্থের। ঠিক আছে, তাহলে এটা তাহলে ঠিক না। তাহলে ঠিক কোনটা হবে না, এখান থেকে যখনই তরল পদার্থের প্রসারণ শুরু হলো, ঠিক আছে, এই দেখো এটা হচ্ছে আসল যে দাগটা, সেই দাগটা। কঠিন পদার্থের যখন প্রসারণটা হওয়ার পর আর হলো না,
কাঁচের প্রসারণ যতটা হওয়ার হয়ে যাওয়ার পর যখন তাপ সরাসরি তরল পদার্থ পেতে শুরু করলো এবং তরল পদার্থ আয়তনে প্রসারিত হতে শুরু করলো, তখন তার শুরুর দিকটা ছিল বি। ক্লিয়ার? তরল পদার্থ তখন এখানে প্রবেশ করতে শুরু করলো এই নল দিয়ে প্রবেশ করতে শুরু করলো। ঠিক আছে? করার পর কি হলো, নল বেয়ে বি থেকে একেবারে সিতে গিয়ে পৌঁছালো। তাহলে এখান থেকে আমরা কনক্লুশন বা সিদ্ধান্ত নিতে পারি যে তরল পদার্থের আসল যে প্রসারণ, আয়তন প্রসারণ, সেটা হয়েছে বি থেকে সি, অর্থাৎ 5 থেকে 25। তাহলে 25 বিয়োগ 5 কত হচ্ছে? 20। কারণ এখান থেকে কত হয়? 5 5 5 5, হ্যাঁ, 4 5 20 সেন্টিমিটার। এটাই হচ্ছে তরল পদার্থের প্রকৃত প্রসারণ। আর আপাত প্রসারণ কোনটা হবে? না, তোমার যে বন্ধুটি বলল না যে এ হচ্ছে প্রাথমিক অবস্থান আর সি হচ্ছে অন্তিম অবস্থান, এই দুটোর যে পার্থক্য, অর্থাৎ 25 থেকে 15 বাদ দিলে যেটা হবে সেটা হচ্ছে তরল পদার্থের প্রসারণ। আসলে ওটা তো ভুল সে নয়, সে যা দেখেছে তাই। পরীক্ষা করে আমরা যা কিছু পাবো কোনোটাই ভুল নয়, কারণ সে নিজের চোখে দেখেছে। তাহলে এটা কী ধরনের প্রসারণ হবে? আমরা যে দুটো শব্দ বলেছিলাম, একটা হচ্ছে আপাত প্রসারণ আর একটা হচ্ছে প্রকৃত প্রসারণ। আপাত দৃষ্টিতে আমরা যে রিডিংটা পেয়েছি সেটা হচ্ছে আপাত প্রসারণ, আর প্রকৃতপক্ষে পুঙ্খানুপুঙ্খ বিচার করে যে প্রসারণটা আমরা পেলাম, অর্থাৎ বি থেকে সিতে যেটা তরল পদার্থের প্রসারণের ফলে ঘটেছে, সেটাই হচ্ছে প্রকৃত প্রসারণ। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ। তাহলে এখান থেকে আমরা যে সিদ্ধান্ত নিতে পারি সেটা হচ্ছে, যদি আমরা এই কাঁচের প্রসারণটা যেটা ঘটেছিল, পাত্রের যে প্রসারণটা ঘটেছিল, এটাকে যদি আমরা বাদ দিই, উপেক্ষা করি, হিসাবের মধ্যে না ধরি, তাহলে আমরা যে প্রসারণটা পাবো এ থেকে সি, এ হচ্ছে প্রাথমিক, সি হচ্ছে লাস্ট, ফাইনাল। তাহলে এ আর সি এর মধ্যে যে প্রসারণটা ঘটেছে সেটাই হচ্ছে তরল পদার্থের আপাত প্রসারণ। তাহলে আমরা কি লিখব সেটা একটু দেখিয়ে দিই। উত্তরটা এটাই লিখবে, পাত্রের প্রসারণকে উপেক্ষা করে তরলের যে প্রসারণ হয় তাকে তরলের আপাত প্রসারণ বলে, এইটুকু। আর প্রকৃত প্রসারণ কাকে বলবো? না, পাত্রের প্রসারণকে ধরে নিতে হবে। ঠিক আছে? ধরে নিয়ে প্রথমে যে প্রসারণ ছিল এবং প্রথমের যে প্রসারণটা ছিল তার সঙ্গে পাত্রের যে প্রসারণ, সেই অংশটা যোগ করলেই আমরা প্রকৃত প্রসারণটা পেয়ে যাব। অর্থাৎ এ থেকে সি যে প্রসারণ হয়েছে তার সঙ্গে পাত্রের যে প্রসারণটা হয়েছে, অর্থাৎ এ থেকে বি, মনে রাখবে এ থেকে বি এই যে নেমে গেল, এটা হচ্ছে পাত্রের প্রসারণ। ঠিক আছে? এ থেকে সি যে বাড়লো, এটা হচ্ছে আপাত প্রসারণ। তাহলে পাত্রের প্রসারণ এ থেকে বি আর আপাত প্রসারণ এ থেকে সি, তাহলে টোটাল হলো বি থেকে সি। এই যে দুটো অংশ, আপাত প্রসারণ, পাত্রের প্রসারণ, এই দুটো যোগ করলে আমরা প্রকৃত প্রসারণ পেয়ে যাব। তাহলে উত্তরটা লিখবে এটাই, তরলের আপাত প্রসারণের সঙ্গে পাত্রের যে অংশে তরল থাকে প্রসারণের আগে, সেই অংশের প্রসারণ যোগ করে যে প্রসারণ পাওয়া যায় তাকে প্রকৃত প্রসারণ বলে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। আর এখান থেকে আরেকটা জিনিস যেটা বোঝার, সেটা হচ্ছে তরল পদার্থে আপাত প্রসারণ ও প্রকৃত প্রসারণের মধ্যে সম্পর্কটা কী। সম্পর্কটা আমরা অলরেডি বুঝতে পেরে গেছি। সেটা হচ্ছে তরলের প্রকৃত প্রসারণটা হবে আপাত প্রসারণের সাথে পাত্রের প্রসারণ যোগ করলে। ঠিক আছে? অর্থাৎ প্রকৃত প্রসারণ হবে তরল পদার্থের আপাত প্রসারণ ও পাত্রের প্রসারণ, এই দুটো যোগফল। অর্থাৎ পাত্রের আপাত প্রসারণ এসি আর
সরি, তরলের আপাত প্রসারণ এসি এবং পাত্রের প্রসারণ এবি, এই দুটোর যে যোগফল সেটাই হচ্ছে প্রকৃত প্রসারণ, তরল পদার্থের প্রকৃত প্রসারণ। আশা করি আমরা 4 নম্বর প্রশ্নের উত্তর পেয়ে গেছি, 5 নম্বর প্রশ্নের উত্তরও পেয়ে গেছি, আর এই প্রশ্নের উত্তরটাও পেয়ে গেছি। অর্থাৎ ওদের মধ্যে সম্পর্কটা কি, লাস্টে যে দুটো সম্পর্ক যোগ করে দেখানো হলো। আর 2 নম্বর প্রশ্নের উত্তর, এদের মধ্যে কোনটির মান বেশি, এ তো সবাই বলতে পারবে কোনটির মান বেশি। আপাত প্রসারণ এসি, অর্থাৎ যেটা কিনা 10, কারণ 25 থেকে 15 বাদ দিলে 10, যেটা আমি এখানে কষে দেখালাম 10, এটা হচ্ছে আপাত প্রসারণ, তরলের আপাত প্রসারণ এইটা। আর তরলের প্রকৃত প্রসারণ কী হবে, এই তো তোমার সি থেকে বি বাদ, কেমন, সি থেকে বি বাদ লেভেল বাদ দিলে 20, এটাই হচ্ছে প্রকৃত প্রসারণ। তাহলে প্রকৃত প্রসারণের মানটা বেশি। এবারে আলোচনা করব কোয়েশ্চেন নাম্বার 7, তরলের আপাত প্রসারণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, আর তরলের প্রকৃত প্রসারণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। ঠিক আছে, তো এই দুটো প্রশ্নের উত্তর একই রকম উত্তর হবে, তবে তরলে আপাত প্রসারণটা সঙ্গে কঠিন পদার্থের যে প্রসারণটা, এই বিষয়টা কিন্তু যুক্ত হবে। ঠিক আছে, উত্তরটা একটু দেখে নাও। তরল পদার্থের আপাত প্রসারণ যে বিষয়গুলোর উপর নির্ভর করে, 1 নম্বর প্রাথমিক আয়তন, 2 নম্বর উষ্ণতা বৃদ্ধি, 3 নম্বর তরলের প্রকৃতি, আর 4 নম্বর পাত্রের উপাদানের প্রকৃতি। আমি এটা খুব সংক্ষেপে তোমাদের আলোচনা করে দিচ্ছি, বেশি এঁকে ব্যাখ্যা করে বোঝানো যেতে পারে, কিন্তু তাতে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। প্রাথমিক আয়তন, উষ্ণতা পার্থক্য স্থির থাকলে, অর্থাৎ যদি উষ্ণতা পার্থক্য বেশি না বাড়ানো হয়, অর্থাৎ একই রকম উষ্ণতা যদি রেখে দিই, তরল পদার্থের আপাত প্রসারণ তরলটির প্রাথমিক আয়তনের সমানুপাতিক। অর্থাৎ যদি প্রাথমিক যে আয়তনটা তরল পদার্থের, এই যে দেখো, এই যে জলের যে পরিমাণটা নিয়েছি, এই জলের পরিমাণ যদি আরও বেশি নিই, অর্থাৎ পাত্রটা যদি অনেক বড় আকারের নিই, সেক্ষেত্রে কিন্তু এই স্কেলটা আরও বড় হবে, অর্থাৎ প্রসারণের যে মাত্রাটা সেটা বাড়বে। সেটা তোমরা সকলেই জানো, তাই না? যদি একটা ছোট হাঁড়িতে তুমি জল গরম করো, তার যা প্রসারণ হবে, একটা বিশাল বড় হাঁড়ি নিয়ে যদি তুমি তাতে জল নিয়ে ভর্তি করে গরম করো, তাহলে তার প্রসারণটা বড়ই হবে, বেশিই হবে। এটা তো অন্য কোনো কথা না, এটা সবাই আশা করি বুঝতে পারছো। উষ্ণতা বৃদ্ধি যত বেশি হবে, প্রসারণ ততই বাড়বে, এটা খুব সাধারণ কথা। তাহলে তরল পদার্থটি আপাত আয়তন প্রসারণ তরলটির উষ্ণতা বৃদ্ধির সমানুপাতিক, অর্থাৎ উষ্ণতা যত বাড়বে তরলের প্রসারণ ততই বাড়বে, মানে আপাত প্রসারণের কথা বলা হচ্ছে এখানে। তরলের প্রকৃতি, অবশ্যই তরল যেমন নেবে তার প্রসারণ তেমন হবে। অ্যালকোহলের প্রসারণ বেশি হবে, জলের প্রসারণটা কম হবে, আবার পারদের প্রসারণটা আরও কম হবে। ওকে, অর্থাৎ তরলের পদার্থের উপর নির্ভর করবে তরলের আপাত প্রসারণটা কেমন হবে। কোনো তরলের আপাত প্রসারণ তার প্রকৃতির উপর নির্ভর করে। আর একটা কি, আপাত প্রসারণটা ঘটছে কিন্তু পাত্রের প্রসারণের জন্য, এটা মাথায় রাখবে। তাহলে পাত্রের উপাদানের প্রকৃতি, পাত্রের উপাদানের কোনো তরলের আপাত আয়তন প্রসারণ তরলের ধারক পাত্র, অর্থাৎ গোলতল যে ফ্লাক্সটা নিয়েছিলাম, সেই ফ্লাক্সটা যদি কাঁচের হয় তার প্রসারণ একরকম হবে, যদি পিতল নিই তার প্রসারণ আর একরকম হবে, যদি লোহা নিই তার প্রসারণ আর একরকমভাবে হবে। দেখো, লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক হচ্ছে 36, ঠিক আছে? তা সেক্ষেত্রে তোমার কাঁচের আয়তন প্রসারণ গুণাঙ্ক হচ্ছে 9, অর্থাৎ প্রায় 4 গুণ, লোহার হচ্ছে প্রায় 4 গুণ। তাহলে লোহার পাত্র যদি নিই, তার ক্ষেত্রে আপাত প্রসারণ অনেকটাই বেশি হবে। আর কাঁচ যদি নিই, তার আয়তন প্রসারণটা অনেকটা কম হবে। ঠিক আছে,
তাহলে পাত্র কেমন নিচ্ছি তার উপর নির্ভর করে। তাহলে এই 4টে পয়েন্ট তোমরা লিখবে। তরলের প্রকৃত প্রসারণ নির্ভর করে কোন কোন বিষয়ের উপর? 1 নম্বর হচ্ছে তরলের প্রাথমিক আয়তনের উপর নির্ভর করে, অর্থাৎ প্রাথমিক আয়তন যত বেশি হবে তরলের প্রকৃত প্রসারণ ততই বেশি হবে। উষ্ণতা বৃদ্ধি যত বেশি হবে প্রকৃত প্রসারণ ততই বেশি হবে। তরলের প্রকৃতির উপর নির্ভর করে। এই 3টে পয়েন্ট লিখে দেবে। আজকের আলোচনাটা এখানেই শেষ করলাম। এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপাত প্রসারণ এবং প্রকৃত প্রসারণের যে বেসিক যে পার্থক্যটা যে কেন হয় সেটা আমি তোমাদের সাধ্য মতন পরীক্ষার মাধ্যমে এঁকে বোঝানোর চেষ্টা করেছি। যদি কেউ বুঝতে পেরে থাকো এবং ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, ঠিক আছে, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে।